হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2022 নিয়োগে আনআর্ব জব ক্যান্ডিডেটদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। 2022 প্রাথমিক নিয়োগে যারা মেধা তালিকায় স্থান পাননি তাদের চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। নতুন করে কলকাতা হাইকোর্টে মামলা হলো। কারা মামলা করলো, মামলাটি কোন গ্রাউন্ডে করা হয়েছে, আনআর্ব জব ক্যান্ডিডেটদের নিয়োগ হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, সেই সঙ্গে বেশ কিছু ইন সার্ভিস টিচার তারা নতুন করে প্রবলেমে পড়তে চলেছেন। কেন ইন সার্ভিসদের প্রবলেম হবে তা বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মধ্যে। প্রায় 450 জন আনঅবজার্ভ ক্যান্ডিডেট তাদের নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো কি বিস্তারিত সে বিষয়ে আমরা নজর রাখবো এই ভিডিওর মধ্যেই। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করছিল সেখানে 11,758টি ভ্যাকেন্সি থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 9,533 জনের মেরিট লিস্ট প্রস্তুত করেছিল, এবং সেই প্যানেলের ম্যাক্সিমামটাই নিয়োগ করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমে প্রত্যেক জেলার ডিপিএসসি ওয়াইজ রিক্রুটমেন্ট করার পর স্টেট ওয়াইজ সেকেন্ড ফেজের কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখনও আরেকটি স্টেট ওয়াইড কাউন্সিলিং করানোরও সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা লাস্ট সেকেন্ড ফেজের কাউন্সিলিং এর নোটিফিকেশনে উল্লেখ করতে দেখেছিলাম। সেকেন্ড ফেজের নোটিফিকেশনে 27/2/2024 তারিখে সেকেন্ড ফেজের স্টেট ওয়াইড কাউন্সিলিং মেরিট লিস্টে প্রকাশ পেয়েছিল। সেখানে তারা উল্লেখ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 3 নম্বর যে পয়েন্টটা ছিল, ক্যান্ডিডেটস হু আর নট কল ফর দিস ফেজ, অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর জন্য যাদের কল করা হয়নি ফর কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু অ্যাওয়েট ফার্দার নোটিফিকেশন, তাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল যে পরবর্তী নোটিফিকেশনের জন্য। কিন্তু সেকেন্ড ফেজের নোটিফিকেশন বা কাউন্সিলিং প্রক্রিয়া দীর্ঘদিন হয়ে গেলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এখনো থার্ড ফেজের জন্য কাউন্সিলিং প্রক্রিয়ার নোটিশ ইস্যু করেনি। তো ইতিমধ্যেই লোকসভা ভোট চলে এলো, ফলে সমস্ত বিষয়টা কিন্তু একটা ডামাডোলের মধ্য দিয়ে চলছে। লোকসভা ভোট না পেরিয়ে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর নতুন করে নোটিফিকেশন প্রদান করবে না। অন্যদিকে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কমপ্লিট করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এখনও কিছু 20-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিতে বাকি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। সেই সঙ্গে এডিশনাল 5% যে প্যানেল, সেই প্যানেলেও নিয়োগ করতে বাকি রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন এই মুহূর্তে যে সমস্ত ক্যান্ডিডেটরা আনঅবজার্ভড হিসেবে চাকরি পাচ্ছিলেন না তাদের একটা চাকরির সুবর্ণ সুযোগ এসে গেল। এদিকে বিভিন্ন ডিপিএসসি গুলোতে বেশ কিছু নন জয়নিং সিট ভ্যাকেন্সি সেগুলো পড়ে রয়েছে। বিভিন্ন কারণে বিভিন্ন জেলার বেশ কিছু চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি গ্রহণ করেননি, ফলে সেগুলো ভ্যাকেন্ট হিসেবেই পড়ে রয়েছে। তার পাশাপাশি 5% এডিশনাল প্যানেলে যারা রয়েছেন তাদেরও চাকরি পেয়ে যাবেন, শুধুমাত্র তাদের একটু ওয়েট করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আনঅবজার্ভড ক্যান্ডিডেটদের নিয়োগ। প্রায় 400 থেকে 450 জন আনঅবজার্ভড ক্যান্ডিডেট নতুন করে চাকরি পেতে চলেছেন। মেরিট লিস্টের বাইরে থাকা আনঅবজার্ভড ক্যান্ডিডেটদের নতুন করে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই মুহূর্তে আনঅবজার্ভড ক্যান্ডিডেট হিসেবে পড়ে রয়েছেন 2108 জন ক্যান্ডিডেট। এই 2108 জন আনঅবজার্ভড ক্যান্ডিডেটের নিয়োগের একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টে নতুন একটি মামলা হয়েছে। এই মামলায় আনঅবজার্ভড ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল, তখন পর্ষদ সকল ক্যান্ডিডেটদের এই নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দিয়েছিল। সেখানে ফ্রেশারদের পাশাপাশি যারা ইন সার্ভিস চাকরিরত অবস্থায় রয়েছেন তাদেরও বসার সুযোগ দিয়েছিল পর্ষদ। কিন্তু 2022-এর রিক্রুটমেন্টে অংশগ্রহণকারী বেশ কিছু ফ্রেশ ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যে ইন সার্ভিস টিচারদের এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া যাবে না। যেখানে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কিভাবে ইন সার্ভিস টিচাররা 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে? আমরা জানি ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অর্ডার দিয়েছিলেন কোনো ইন সার্ভিস টিচার 2022 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। যদি কেউ অংশ নেয় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন একটা অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু তা সত্ত্বেও 2022 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে দেখা যায় যে বহু ইন সার্ভিস টিচার তারা কোর্টের অর্ডারকে উপেক্ষা করে
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং সেই সঙ্গে তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে জানুয়ারি 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন 2022-এর নিয়োগে 9,533 জনের মেরিট লিস্ট প্রকাশ করে, তখন সেই মেরিট লিস্টে বহু ইন সার্ভিস টিচার সেই মেরিট লিস্টভুক্ত হয়েছিলেন। অর্থাৎ ইন সার্ভিস টিচারদের ইনক্লুড করে মেরিট লিস্ট পাবলিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে মেরিট লিস্টে স্থান পাওয়া পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাধে তারপরেই। সেই সমস্ত ইন সার্ভিস টিচাররা 2022-এর নিয়োগে নতুন করে তারা স্কুল সিলেক্ট করেছেন এবং নতুনভাবে তারা নতুন স্কুলে জয়েন করেছেন। সেখানে দেখা যাচ্ছে প্রায় 400 থেকে 450 জন ইন সার্ভিস টিচার তারা নতুন করে চাকরি নিয়েছেন, যেটা আইনত হওয়ার কথা ছিল না। তবে এর মধ্যে বেশ কিছু জন জয়েন করেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে ইন সার্ভিস টিচাররা তারা আবার নতুন করে এই মেরিট লিস্টভুক্ত হলো বা তারা অংশ নিল, সেই বিষয়টা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। এমতো অবস্থায় 2022 প্রাথমিক নিয়োগে অংশগ্রহণকারী বেশ কিছু ফ্রেশ ক্যান্ডিডেট তারা পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা নতুনভাবে কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের করেছেন। সেই মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে উঠতে চলেছে। পূর্বের যে অর্ডার ছিল সেই অর্ডারকে অমান্য করে ইন সার্ভিসরা কেন আবার চাকরি নিল এবং যাতে তাদের চাকরি থেকে বাদ দেওয়া যায়, তার জন্য এই নতুন মামলাটি হলো। কেননা ইন সার্ভিসরা নিয়োগে অংশগ্রহণ করলে ফ্রেশারদের সুযোগ অনেকটা কমে যাবে এবং সেখানে কম্পিটিশন অনেকটাই বেড়ে যাবে। তাই যাতে ইন সার্ভিসদের চাকরি থেকে বাদ দেওয়া যায়, তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হলো। তবে মামলাটি মেনশন হলে এবং লিস্টেড হলে খুব অল্প সময়ের মধ্যেই জাজমেন্ট এসে যাবে। হয়তো দুটো একটা শুনানি করলেই ফাইনাল অর্ডার দিয়ে দেবেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। কেননা একটা অর্ডার যেহেতু অলরেডি পাস হয়েছিল, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অর্ডার দিয়ে দিয়েছিলেন, সুতরাং সেই অর্ডারের উপর বেস করে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থাও কিন্তু আশা করি সেই দিকেই হাঁটবেন এবং খুব দ্রুত রায় দিয়ে দেবেন। তবে এখানে ইন সার্ভিসদের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদও কম দায়ী নয়। কেননা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন তারা ইন সার্ভিসদের চাকরি দিল, কেন তারা ভেরিফাই না করে তাদের চাকরি দিয়ে দিল, সে বিষয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তাই পর্ষদও কিন্তু সমানভাবে দায়ী। তাই এই মুহূর্তে সেই সমস্ত ইন সার্ভিস টিচারদের চাকরি কিন্তু বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা বেড়ে গেল। এখন প্রশ্ন যে হাইকোর্ট এদের চাকরি বাতিল করে দিলে সেই যে ফাঁকা স্থান, ফাঁকা ভ্যাকেন্ট তৈরি হবে, সেই স্থানে কারা চাকরি পাবে? তো নতুন করে যে ভ্যাকেন্টগুলো তৈরি হবে সেখানে কিন্তু আনঅবজার্ভ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, 2108 জন আনঅবজার্ভ ক্যান্ডিডেট যারা মেধা তালিকাভুক্ত হতে পারেননি, তাদের কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হলো। প্রায় 400 থেকে 450 জন ইন সার্ভিস টিচারকে বাদ দিলে সেই যে ভ্যাকেন্টটা তৈরি হবে, সেখানে 400 থেকে 500 জন আনঅবজার্ভ ক্যান্ডিডেট তারা কিন্তু নতুনভাবে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো, তাদের একটা সুবর্ণ সুযোগ এসে গেল। সেই সঙ্গে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা নতুন চাকরিতে জয়েন করেছিলেন বা করেছেন, তাদের কিন্তু চাকরির সংকটের মুখে পড়ে গেল। তাদের পূর্বের আগের যে চাকরি ছিল সেই চাকরিও যেতে বসেছে এবং নতুন যে চাকরি সেই চাকরিও কিন্তু সংশয়ের মধ্যে পড়ে গেল। এখন বিষয় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়, তাদের আগের চাকরি থাকবে না বর্তমান চাকরি থাকবে, সে বিষয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে। এখন আরেকটি প্রশ্ন যে থার্ড ফেজের জন্য স্টেট ওয়াইড কাউন্সিলিং এর নোটিফিকেশন কি প্রাথমিক শিক্ষা পর্ষদ দেবে না বা কবে দেবে? সেকেন্ড ফেজে যে স্টেট ওয়াইড কাউন্সিলিং ছিল, যেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি গ্রহণ করেননি বা বিভিন্ন জেলায় যে সমস্ত এখনো পর্যন্ত ভ্যাকেন্ট পড়ে রয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে প্রাথমিক শিক্ষা পর্ষদ থার্ড ফেজের জন্য স্টেট ওয়াইড কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করবে। থার্ড ফেজের জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ওয়েট করতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পর দীর্ঘ টাইম পেরিয়ে গেলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো কিন্তু থার্ড ফেজের নোটিফিকেশন প্রদান করেনি। তার কারণ ইতিমধ্যেই লোকসভা ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। লোকসভা ভোটের কারণেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম ভাবে আর নিয়োগ প্রক্রিয়া এগোতে পারছে না। যদিও তাদের কাউন্সিলিং প্রক্রিয়া করাতে কোনো রকম বাধা থাকবে না, তথাপি যেহেতু সবাই ভোটের কাজে ব্যস্ত রয়েছে, সেহেতু এই যে কাজগুলো কারা করবে তার কারণেই কিন্তু এখনো সমস্ত প্রক্রিয়াগুলো থমকে রয়েছে। তো লোকসভা ভোট মেটার মোটামুটি শেষ পর্যায়ে গেলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থার্ড ফেজের জন্য কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রদান করে দেবে। অন্যদিকে নতুন করে 400 থেকে 450 আনঅবজার্ভ ক্যান্ডিডেটদেরকে নতুন করে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এখন আমাদের দেখার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি নির্দেশ দেন, আমাদের সেদিকে নজর থাকবে।
এই মুহূর্তে ইন সার্ভিসদের চাকরি কিন্তু সংকটের মধ্যে পড়ে গেল। এই 400 থেকে 450 ইন সার্ভিস টিচার তাদের কিন্তু চাকরি সংকটের মধ্যে পড়ে গেল। তবে আশা করি কলকাতা হাইকোর্ট একটা মীমাংসা সূত্র বের করবে। হয়তো তাদের এমন অর্ডার দিল যে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার অর্ডার দিতে পারে। এখন দেখা যাক মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কি নির্দেশ দেন। এখন এই আনঅবজার্ভ 2108 জনের মধ্যে থেকে 400 থেকে 450 জন নতুন করে যদি চাকরি পায়, তাহলে অনেকটাই কিন্তু আনঅবজার্ভ ক্যান্ডিডেটের মধ্য থেকে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।